চিরসখায় তোমার চরিত্রটি কিরকম বলো? যার যে একটি মানুষকে ভালোবাসতো, কিন্তু সে তাকে পছন্দ করে না এবং সে সেটা বুঝতে পেরে সে নিজেকে গুটিয়ে নেয়। তারপর তার বিয়ে হয়ে যায়, কিন্তু সে ওই ভালোবাসার মানুষটাকে মন থেকে মুছে দিতে পারেনি বলে তার সাংসারিক জীবনেও সে সুখী হতে পারে না, তার সুখী দাম্পত্য হয় না এবং তার দাম্পত্য ভেঙে যায়। আমি যত চরিত্র করেছি তার মধ্যে যদি আমি বিচার করি, আমি কম করেছি নেগেটিভ চরিত্র, বেশি করেছি পজিটিভ। আমি যদি নেগেটিভ করতে চাই তাহলে আমার ভালো লাগবে, কারণ আমি যেটা নই, আমাকে দেখতে ওটা নয়, আমি ওটা নই, সেইটা আমাকে করতে হবে। ওটা অনেক বেশি চ্যালেঞ্জ আমার কাছে। নমস্কার, নোয়ার আড্ডায় সকলকে স্বাগত। আপনারা যারা নিয়মিত নোয়ার আড্ডার দর্শক এবং শ্রোতা, তারা জানেন যে প্রতিদিনই আমাদের এই আড্ডায় কোনো না কোনো তারকা আসেন, যারা স্ব ক্ষেত্রে নিজেদের প্রমাণ করতে পেরেছেন। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন সমতা দাস। নমস্কার দাদা। সমতা, তোমাকে নোয়ার আড্ডায় স্বাগত জানাই। তোমার কাছে বিশেষ কিছু জিজ্ঞেস করার আছে, ধীরে ধীরে যাব। তার প্রথম হচ্ছে যে আজ তুমি আমাদের নোয়ার আড্ডায় প্রথম এলে, এই জন্যে তোমাকে আলাদা করে আমরা সম্ভাষণ জানাচ্ছি। যেটা বলবার সেটা হচ্ছে যে তুমি অনেক ছোট থেকে অভিনয়ে এসেছো, অভিনয় করছো অনেক ছোটবেলা থেকে। তোমার প্রথম সিরিয়াল সম্ভবত জন্মভূমি, তুমি শিশু শিল্পী হিসেবে অভিনয় করেছিলে, সেইখান থেকে তুমি শুরু করো। প্রথমেই তোমাকে আমার প্রণাম। খুব ভালো লাগছে এখানে এসে। আমার শুরু, হ্যাঁ, আমি যখন শুরু করি তখন আমি ওই ক্লাস 3 এরকম পড়ি। হ্যাঁ, আসলে কি হয়েছিল, আমার পরিবারে এর আগে কোনোদিনও কেউ অভিনয় তে ছিলেন না। আমি আমার পরিবার থেকে প্রথম, মানে অভিনয় জগতে আমার কাজ করা। তা যেটা হয়, আমাদের বাড়ির পাশে একটা কাকুর একটা নাটকের একটা ছোট গ্রুপ ছিল। তা তার আগে অভিনয় নিয়ে ন্যাচারালি বাড়ির ফ্যামিলিতে কেউ কখনো অভিনয় করে না, তো সেই ভাবনা চিন্তাতেও যে খুব ছিল তা নয়। কেন কি, আমি ছোটবেলায় হতে চাইতাম শিক্ষিকা। আমার মনে মনে এটাই আমার বাসনা ছিল যে আমি বড় হয়ে আমি শিক্ষিকা হব, টিচার হব। এইবারে বাড়ির পাশে ওই নাটকের প্রত্যেকদিন ওই বিকেলবেলা রিহার্সাল হতো, আর ওই নাটকের গ্রুপটায় আমার বয়সী অনেক ছেলে মেয়ে ছিল, বড়রাও ছিল। এবার যারা আমার বয়সী ছেলে মেয়ে ছিল, আমাদের পাড়ারই অনেকে ছিল, আবার বাইরে থেকেও আসতো। হ্যাঁ, এবার তখন ওই বিকেলবেলাটা সেই সময় ছুটি, খেলতে বেরোতাম, তো ওদের সাথে আমার একটা সখ্যতা তৈরি হয়ে গেছিল। খেলতাম, করতাম, আর ওরা যখন রিহার্সাল করতো আমি বসে বসে দেখতাম। আমার খুব ভালো লাগতো, কেন জানি না, আমার খুব ভালো লাগতো। এইবারে ওইরকম হতে হতে না, শোয়ের 2 দিন আগে আমারই বয়সী একজন মেয়ের খুব শরীর খারাপ হলো এবং সে বললো যে সে আর করতে পারবে না নাটকটা। তখন ওই কাকু খুব দুশ্চিন্তায় পড়ে গেল, কি হবে। তখন আমি হঠাৎ করে উঠে দাঁড়িয়ে বললাম, কাকু তোমার কোনো চিন্তা নেই, আমি করে দেবো। হ্যাঁ, আমি করে দেবো। কাকু বললো, কি বলছিস, আর হাতে 2 দিন বাকি, তুই কখন মুখস্থ করবি, তারপর এটা একটা কঠিন ব্যাপার, রিহার্সাল করতে হবে। আমি বললাম, আমার তো পুরো মুখস্থ। বললো, মুখস্থ কি করে তোর মুখস্থ? আমি বলছি, আমি বলবো? বলে, হ্যাঁ বল। আমি পুরোটা গড়বড় করে বলে দিলাম, মানে আমি এতটাই মনোযোগ সহকারে বিষয়টা দেখতাম, মানে আমার ভালো লাগতো। তখন তো অত ছোট ছিলাম যে আমি তখন অতটা বুঝতে পারিনি যে আসলে অভিনয়টা ছোট থেকেই কোথাও একটা আমার মনের ভিতরে ছিল, মানে আমার দেখতে ভালো লাগতো। হ্যাঁ, হয়তো পরে আমি বুঝেছি করতে গিয়ে যে জিনিসটা করতেও আমার ভালো লাগে। এইবারে তো সেইটা দিয়ে আমার শুরু। এইবার ওই কাকুরই যোগাযোগ ছিল এই টালিগঞ্জ পাড়ায়। তখন জন্মভূমি বলে একটি সিরিয়াল হচ্ছে, আমরা সবাই জানি, ভীষণ একটা হিট সিরিয়াল, জনপ্রিয় সিরিয়াল। তখন ঘরে ঘরে এটা মানে হতো, সন্ধে হলেই জন্মভূমির শব্দ শুনতে পেয়ে আমিও দেখতাম। হ্যাঁ, এইবারে তখন 2টো শিশু শিল্পীর, আমার বয়সী 2টো বাচ্চা মেয়ের দরকার ছিল। এবার ওই কাকুর সাথে যোগাযোগ ছিল। কাকুর যেহেতু নাটকের গ্রুপ ছিল, অনেক বাচ্চা ছেলে মেয়েরা কাকুর কাছে নাটক করতেন, তো কাকুর সাথে যোগাযোগ করে। কাকু বলে, হ্যাঁ আমার কাছে 2টি ভালো মেয়ে আছে, আমি পাঠাচ্ছি। এইবারে হঠাৎ করে আমার কথা বলল
বললো, মানে আমি তো ওই নাটকের দলের ছিলামও না, কিন্তু ওই যে আমি ওইরকম ভাবে করতে পেরেছি তাতে কাকুর মনে হয়েছে যে হয়তো আমি অভিনয়টা পারবো। তো তারপরে গেলাম, গিয়ে ওখানেও যথারীতি একটা ইন্দোর সেন পরিচালক ছিলেন। হ্যাঁ, এবার উনি খুবই একজন গম্ভীর মানুষ এবং আমার খুব ভাগ্য যে আমি প্রথম পরিচালক হিসেবে ওনাকে পেয়েছি, মানে এটা সত্যি আমার খুব ভাগ্য। এবার আমাকে একটা স্ক্রিপ্ট দেওয়া হলো, বললো যে তুমি এটা পড়ে শোনাও। আমি পড়ে শোনালাম, আর তখন তো মোবাইল ফোন চলছিল না, অন্তত আমাদের ছিল না, মানে আমার মায়ের ছিল না, আমাদের বাড়িতে ল্যান্ডফোন ছিল। তখন বললো আপনি না ফোন নাম্বারটা দিয়েছেন আর আমরা জানাবো। তারপরে আর কোনো ফোন টোন আসেনি, আমরা ভেবেছি যে হবে না, কিন্তু তার 7-8 দিন পরে ল্যান্ডফোনে ফোন এলো, বললো আপনার মেয়ে সিলেক্টেড হয়েছে, অমুক তারিখ থেকে শুটিং, এই সময় আসতে হবেই। তো আমি গেলাম, এই আমার অভিনয়ের শুরু। এবার তখন অত ছোট ছিলাম, তখন ভালো করে অত বুঝতে পারতাম না, যেরকম বলতো পরিচালকরা যেরকম ভাবে তাকাও এরকম ভাবে বলো। হ্যাঁ, এবং আমি খুব ভাগ্যবান যে আমি খুব ভালো ভালো সিনিয়র অভিনেতা অভিনেত্রী পেয়েছি, তারা আমাকে খুব স্নেহ করেছেন, তারাও আমাকে অনেক সাহায্য করতেন, কারণ তখন তো আমি কিছুই জানি না, আর আমার পরিবারও এর আগে কেউ অভিনয়তে ছিল না, ফলত এই বিষয়টা সম্পর্কে আমার খুব একটা ওই করতে করতে আমার যেটুকু শেখা। তারপর ওইটা করতে করতে পরে আবার একটা কাজ পেলাম, তারপরে না কাজগুলো মানে নিজে থেকেই এসেছে, মানে আমাকে যে খুব একটা ঘোরাঘুরি করতে হয়নি, মানে ওইটা করতে করতে আরেকটি কাজ এলো, তারপর সেখান থেকে পরপর অনেকগুলো কাজই তখন করলাম। কনকাঞ্জলি বলে একটি সিরিয়াল হতো সেই সময়, সেইটা করেছিলাম। তারপরে মোহিনী বলে একটি সিরিয়াল অনেকগুলো করছো, তোমার আমার ধারণা তোমার সবগুলো মনে নেই, না যাই হোক মনে করে, হ্যাঁ মানে পরপর মানে সেই সময় যোগাযোগগুলো আসতো, আর পড়াশোনা আর এইটা মানে, আর তখন তো শুটিং এর এত চাপ ছিল না, মানে তখন যেহেতু ব্যাংকিং একটা রাখার পদ্ধতি ছিল, সেই জন্য মানে তখন ওই 7 দিন 8 দিন মাসে এইরকম মানে ওইটা করে পড়াশোনাটা করা যেত। এইবারে ওইরকম ভাবেই আমার শুরুটা হলো, এবং পরপর আমিও মানে তারপর তোমার একটা বড় ব্রেক হলো এক আকাশের নিচে, যার জন্য তোমাকে টুস্কি, হ্যাঁ মানে ওই সিরিয়ালটা মানে খুব তখন জনপ্রিয় হয়েছিল, মানুষের খুব ভালো লেগেছিল, এবং অনেক দিন চলেও ভালো পরিচালক এবং ভালো ভালো অভিনেতা অভিনেত্রী পেয়েছিল, এবং ওই সিরিয়ালে যারা যারা করতো তারা সকলেই খুব মানুষের কাছের হয়ে গেল, এবং বাকিদের সকলেরই তখন অলরেডি পরিচিতি তৈরি হয়ে গেছে যারা সিনিয়ররা ছিলেন। ছোটদের আমরা যারা ছোটরা করছিলাম আমাদের সেইভাবে হয়নি, অন্তত আমার সেইভাবে পরিচিতি হয়নি, তার আগে আমি ছোট ছোট কাজ করছিলাম শিশু শিল্পী হিসেবে। তা এইবার ওইটা করতে গিয়ে আমি তখন আমার যেটা মনে হচ্ছে যে আমি একটু মানুষের চোখে পড়েছি যে না এই মেয়েটি ভালো কাজ করছে বা এর ভালো লাগছে, কারণ কি আমি তখন সেটা বুঝতে পারতাম কি করে। আমি যখন স্কুলে যেতাম তখন আমার বন্ধুরা খুব মানে তার আগে আমি কাজ করতাম জানতো, খুব ওই অল্প অল্প জিজ্ঞেস করতো, খুব বেশি নয়, কিন্তু ওইটা করার পর আমি দেখলাম বন্ধুরা খুব আমার জানতে চাইতো যে জানিস আমার মা বলছিল অমুক, বা আমার বাড়ির অমুকে জানতে চাইছিল এখন তার পরে গল্পটা তাহলে কি হবে, বা স্কুলের টিচাররাও আমাকে ডেকে ডেকে জিজ্ঞেস করছে, পাড়াতেই হয়তো কোথাও পাশে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছি, অন্য সময়ও খেতাম, হ্যাঁ তো কেউ কোনোদিনও কিছু বলেনি, কিন্তু ওইটা করার পর সবাই একটু মানে একই জায়গায় থাকি, তারপরেও বাকিরা কাকিমারা বা দিদিরা পাড়ার দিদিরা ডেকে একটু জিজ্ঞেস করা, যে তাতে আমি বুঝলাম যে লোকে আমাকে এখন একটু একটু করে চিনছে, হ্যাঁ বা আমার কাজটা তাদের ভালো লাগছে। আমি তোমার কাছে পরে প্রসঙ্গে যেটা আসবো, তুমি যখন জনপ্রিয়, যথেষ্ট জনপ্রিয়, তার পরেই তুমি একটা থিয়েটার করলে, থিয়েটারটার নাম প্রাচ্য, হ্যাঁ কৌশিক সেনের নির্দেশনায় নাটকটা। মানে তোমাকে কিভাবে নাটকে আগ্রহী করে তুললো কৌশিক? তুমি ছোটবেলায় নাটক করেছো বলছো, তারপরে দীর্ঘ সময় তোমার নাটক করা হয়নি, পড়াশুনো বা যে কোনো কারণে হোক, কিন্তু এটা মঞ্চে এবং একটি ভালো দলের সঙ্গে ভালো পরিচালকের সঙ্গে কাজ করা প্রাচ্য। আসলে ওই এক আকাশের নিচেতেই কৌশিক অভিনয় করতেন, আমিও করতাম। তা ওই তার আগে আর এক আকাশের নিচের আগেও আমি কৌশিকদার সাথে সম্ভবত বোধহয় একটা দুটো টেলিফিল্ম কাজ করেছিলাম, মানে ওটার আগে আমি একটা দুটো কাজ ওনার সাথে করেছিলাম। ও একটা সিরিয়ালও আমি করেছিলাম, মৈনাক উপাখ্যান বলে রাজা দাশগুপ্ত পরিচালক ছিলেন, সেখানেও আমি কৌশিকদার সাথে অভিনয়
অভিনয় করেছিলাম, এছাড়াও একটা দুটো টেলিফিল্ম আমি করেছিলাম, ফলত উনি আমাকে চিনতেন। আর তারপর তো এক আকাশে গিয়ে আবার দেখা হলো, উনিও অভিনয় করছেন, আমি অভিনয় করছি, দেখা হতো রোজ। এইবার ওনার একটা গ্রুপ আছে এবং সেটা একটা প্রতিষ্ঠিত গ্রুপ এবং ভালো ভালো নাটক হয়। আমার হয়তো তার আগে আমি যেহেতু একটু কলকাতা থেকে দূরে থাকতাম, আমার হয়তো এসে দেখা হয়নি, কিন্তু আমি এগুলো সম্পর্কে অবগত ছিলাম। এইবার ওইটা করতে করতে বোধহয় কৌশিকদা ওই প্রাচ্য নাটকটা করবেন মনস্থির করেন, এবং ওই নাটকে ওই আমার তখন যে বয়স, ওই বয়সের একটি চরিত্রের প্রয়োজন ছিল, বা আমার যে গঠন, আমাকে যেরকম দেখতে, অনেকটা চরিত্রটা অনেকটা ওই রকম দেখতে লাগে, মানে এইরকম একটি মেয়ে হলে চরিত্রের সাথে মানানসই হয়। এবং উনি পরিচালক, উনি ওনার পরিচালকের চোখ দিয়ে সেটা বুঝেছেন। তো তারপরে তখন কৌশিকদা আমার মাকে বলেন যে এরকম আমি একটি নাটক করছি বৌদি, তো ওর বয়সের এবং ও করলে খুব ভালো হয়, আর আমার বিশ্বাস ও ভালো করবে। তো মা বললো যে দেখো, তো অভিনয় করে ঠিক আছে, অনেক ছোটবেলায় করেছে নাটক, কিন্তু এইরকম ভাবে বড় কোনো গ্রুপে বা সেইভাবে মঞ্চে কাজ করা। তার আগে আমি নাচ করতাম, ফলত নাচ আমি ছোটবেলায় শিখেছি, যার জন্য পুরোটার কমপ্লিট করতে পারিনি, মাঝপথে ছেড়ে দিতে হয়েছিল পড়াশুনো, এই শুটিং এর হয়তো এটা না থাকলে হয়তো কমপ্লিট করতে পারতাম, সময়ের জন্য পুরোটা কমপ্লিট করা হয়নি। কিন্তু একটা ওই মঞ্চে উঠে যে খুব মানে ভয় পেয়ে দাঁড়িয়ে পড়বো, জড়ো সড়ো হয়ে যাবো, সেটা ছিল না। নাচ করতাম বলে একটা মানে মঞ্চের সাথে একটা ইয়ে ছিল, পরিচয় ছিল, যে মানে মঞ্চে উঠলে অতটা মানে নার্ভাস হয়ে যেতাম না। কিন্তু নাটক নাচ করা একরকম, অভিনয়টা তো একটা আলাদা ব্যাপার। মা বললো ও কি সেটা পারবে, দেখো তুমি, আমি তো বলতে পারি না, এবার তুমি যদি মানে ওর ওপর বিশ্বাস রাখতে পারো, তোমার যদি মনে হয়, কেন কি ও কিন্তু করেনি এর আগে। বলো চিন্তা নেই বৌদি, আমি ঠিক করে নেবো। এই তারপর আমাকে বলার পর আমি তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তারপরে গেলাম যেখানে ওদের রিহার্সাল হয়, সেখানে গেলাম, গিয়ে একদিন পুরো পড়া হলো নাটকটা, শুনে তো আমি আরো ভয় পেয়ে গেলাম। অনেক চরিত্র ছিল, অনেকগুলো কাস্টিং নিয়ে, মানে অনেকগুলো চরিত্র নিয়ে একটা অনেক বড় ক্যানভাস ছিল নাটকটা, মানে অনেক মানুষজনকে নিয়ে, কারণ ওদের গ্রুপ ছিল প্লাস আরো একটি দল, তারাও তাদের অনেক শিল্পীরা ওখানে করছিল, মানে এতগুলো চরিত্র ছিল নাটকটাতে। এইবার আমি তো ভয় পেয়ে গেলাম যে কারণ ওখানে একমাত্র আমি যে নাটক করি, মানে সেই অর্থে করিনি, বাকি সবাই নাটকের, এবং তাদের যথেষ্ট অভিজ্ঞতা আছে এবং তারা অনেক দিন ধরে মঞ্চে করছেন। আর সেখানে আমি নতুন, আমি মানে কি করব, মানে আমি বলেও বোঝাতে পারছি না আমার ভয়টা, কিন্তু করতেও হবে। মা বলেছে ঠিক আছে করো, দেখা যাক না কি হয়। তারপরে তো আমি রিহার্সাল একটু একটু করে শুরু করলাম ওদের সঙ্গে সঙ্গে। প্রথমটায় একটু অসুবিধা হতো, কারণ তার আগে তো মঞ্চে কাজ করিনি, আর মঞ্চে তো কণ্ঠটার একটা বিশেষ প্রয়োজন হয়। তার আগে ক্যামেরার সামনে করেছি, আস্তে আস্তে কথা বললেও হয়ে যাচ্ছে। এবার সেখানে গিয়ে দাদা বলছেন যে না, আর একটু তোমাকে ভয়েস থ্রো করতে হবে, আর একটু পরিষ্কার করে উচ্চারণ করে কথা বলতে হবে, যাতে মানুষ শুনতে পায়। তো এইগুলো আমি জানতাম না যে মঞ্চের ক্ষেত্রে এইগুলোরও দরকার পড়ে, কারণ ওখানের অভিনয়ের এইগুলো তার আগে দরকার অতটা পড়েনি, মাধ্যমটা আলাদা হয়ে যাচ্ছে। হ্যাঁ, মাধ্যমটা আলাদা। এইবারে এইটা করতে গিয়ে আবার ওইটাও শিখলাম। তো ওই করতে গিয়ে তো ওই করা নাটকটা অনেক শো হয়েছিল, অনেক জায়গায়, মানে এমনি শো তো করতেনি দাদারা, এছাড়াও মানে প্রচুর কল শো হয়েছে, শিলিগুড়ি, বর্ধমান, পুরুলিয়া, বিভিন্ন জায়গায় আমরা কল শো করেছি। আমার মনে আছে গিরিশ মঞ্চে আমি নাটকটা দেখেছিলাম, আর কলকাতাতে তো সমস্ত মঞ্চেতেই হয়েছে। আর দর্শকদের মধ্যে থেকে তোমাকে টুস্কি টুস্কি বলে চিনতে পেরেছিল, তখন তুমি খুবই জনপ্রিয়। তো এই যে থিয়েটার এবং তোমার এই যে সিরিয়াল, এর পেছনে তোমার মায়ের অবদান খুবই, আমার মায়ের পুরোটাই অবদান। কারণ আমার এই জগতে আসার কোনো পরিকল্পনাই ছিল না, কারণ ওই যে আমি বললাম আমি ছোটবেলায় শিক্ষিকা হতে চাইতাম, আর আমার পরিবারে তো কেউ অভিনয়ও করে না, যে সেইটা হয় কি একটা পরিবারে ধরুন আজ আমি অভিনয় করছি, আমার সন্তানের মধ্যে একটা হয়তো সুপ্ত বাসনা থাকলেও থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু আমার পরিবারে যেহেতু কেউ ছিল না, আমার সেইরকম কোনো পরিকল্পনাই ছিল না। আমার শিক্ষিকা হওয়া
হব, ছোট থেকে ওটাই আমার মনের মধ্যে ইচ্ছে ছিল যে আমি পড়াবো, একটু মানে সবাইকে একটু শাসন করব, পড়াবো। পড়ানোর থেকে ওই যে শাসন করব ওই একটা মনের মধ্যে যে ছোটদের বেশ নিয়ে বসবো, ওদের একটু শাসন করব, এই একটা ইচ্ছে ছিল। কিন্তু মায়ের ইচ্ছে ছিল, আসলে মায়ের বোধহয় এই নাচ গান এগুলো ভালো লাগতো। এইবারে মায়ের কি হয়েছিল, মায়ের মানে দাদু খুব স্ট্রিক্ট ছিলেন। মা বিয়েটা করেছিলেন, চাকরির অফারও পেয়েছিলেন, কিন্তু দাদু খুব স্ট্রিক্ট ছিলেন। মানে কন্যা সন্তান মানে সে আর কি বেশি মানে ক্যারিয়ার করতে হবে না তাকে, সে বিয়ে করে সংসার করবে, এটা ছিল আমার দাদুর ধারণা। এবং যার জন্য আমার মা পড়াশোনা করে স্কুল টিচারের জবও পেলেন, তা আমার দাদু করতে দেননি, বিয়ে দিয়ে ইয়ে করে দিয়েছিলেন, বলেছেন না তোমাকে চাকরি টাকরি করতে হবে, সংসার করে। ফলে মায়ের ওই মনে একটা ইচ্ছে ছিল, মা ভাবতেন যে যদি আমার মেয়ে হয় তাহলে আমার মেয়েকে আমি নাচ শেখাবো, একটু গান শেখাবো, যেগুলো আমি করতে পারিনি। এবং মাই আমাকে জোর করে করে নিয়ে যেত। আমার তখন ভালো হয়তো লাগতো না, স্কুল করে তারপর শুটিং এ যেতে হতো, আর আমরা অনেকটা দূরে থাকতাম, স্কুল করে ট্রেনে করে নেমে তারপরে গিয়ে স্টুডিও পৌঁছতে হতো। আমার যে সবসময় ভালো লাগতো তাও না, আমার ক্লান্তও লাগতো। মাকে বলতাম দূর আমি যাবো না, আজকে গেছি কালকে আর যাবো না, আমার ভালো লাগছে না। মা বোঝাতো না, এরম বলতে নেই, হ্যাঁ ওরা এটা একটা কমিটমেন্টের ব্যাপার আছে, এই সেই। তারপরে করতে করতে জিনিসটা আমিও ভালোবেসে ফেললাম। আমার হচ্ছে করতে করতে ভালোবাসা জন্মেছিল, কিন্তু প্রথমটা মানে আমার মায়ের জন্যই কিন্তু এটা হতে পেরেছিল। মা তোমাকে জোর করে মধ্যে আগ্রহটা তৈরি করেছে। নাগরদোলা বলে একটা চলচ্চিত্র, একটা না তুমি অনেকগুলো করেছো, তার মধ্যে একটি এটা। নাগরদোলা যখন হয়েছে তখন তুমি বেশ, তোমাকে ছোটই বলা যায়। হ্যাঁ তখনও এমন কিছু না, তখন আমি বলছি আমি 9-10 পড়ি হয়তো, তখন তোমাকে বেশ ছোটই বলে। কিন্তু আমি যে শুরুতেই বললাম যে তোমাকে জিজ্ঞাসা করব, সেটা হচ্ছে যে এই সিরিয়াল যখন চলছে একটা সময় ছিল যে সমতা কাঁদলে পরে টিআরপি বেড়ে যাবে, সমতার চোখের জলে, মানে এতটাই দর্শক পছন্দ করতো তোমাকে। তো সেই সমতাকে আমরা মাঝখানে কোথায় হারিয়ে ফেললাম। হ্যাঁ হ্যাঁ, সেটা তারপরে তুমি আবার এসেছো, তোমাকে ওয়েলকাম। তুমি আবার কাজ করবে, তুমি আগে যেরকম কাজ করতে সেরকমই কাজ করবে, আমরা তাই চাই। আমি এই মাঝখানে এটা সম্পর্কে একটু জানতে চাইবো। মাঝে কি হলো, আচ্ছা এই একাকাশের পর আমার আরো একটা মনে রাখার মতন কাজ হচ্ছে সোনার হরিণ। সোনার হরিণ সেটা লীনাদি ট্রন করতেন, লীনাদি স্ক্রিপ্ট লিখতেন এবং ওনার 9 নম্বরে শুটিং হতো। এবং দিদির লেখার তো একটা অদ্ভুত জাদু আছে, মানে চরিত্রকে কোথায় থেকে কোথায়, আমরা তো সেটা আরো মানে এখনো দেখছি। তাই তো সোনার হরিণ আমার একটা অত্যন্ত পছন্দের কাজ এবং অনেক দিন চলেছিল টেলিভিশনে, একটা মনে রাখার মতন কাজ, দীর্ঘদিন চলেছিল। এইবার একাকাশের নিচে তো আমার সেইভাবে নায়িকা হিসেবে করা নয়, মানে একটা চরিত্র হিসেবে, কিন্তু সোনার হরিণে নায়িকা হিসেবে আমার প্রথম কাজ করা। এইবারে ওইটা করতে করতে যেটা হলো আর কি, তখন প্রচুর কাজের অফার আসতে শুরু করলো, মানে যেহেতু ওই কাজটা তখন হিট করেছিল, অনেক ছবির কাজ আসতে শুরু করলো। তারপরে সিরিয়াল তো আসতেই থাকলো। এবার সবাই যেমন চায়, আমার মাও চেয়েছিল যে আমি কাজে ফোকাস করব মন দিয়ে, এবং এত ভালো ভালো সুযোগ আসছে সেগুলোকে আমি কাজে লাগাবো, আমি খুব মন দিয়ে কাজ করব, আমিও তাই চাইতাম। কিন্তু মাঝে কি হলো, আমার এখন যিনি হাজবেন্ড তিনি সোনার হরিণে তখন সহকারী পরিচালক ছিলেন, তো তার সাথে আমি একটা ভালোবাসার সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়লাম। এইবার যা হয়, তখন আমার 17 বছর বয়স, সেই ম্যাচিউরিটি নেই আমার, তখন মনে হলো যে আমাকে এক্ষুনি বিয়েটা আমায় করতে হবে। আর তখন না ওইভাবে এখন যেরকম হয়েছে কি যোগাযোগের অনেক মাধ্যম হয়ে গেছে, আমাদের সময়টা না ওরকম যোগাযোগের মাধ্যম ছিল না। আর আমার পরিবার একটু রক্ষণশীল পরিবার ছিল, মানে কোথাও গেলে মায়ের সাথে যেতাম, আবার মানে বন্ধুদেরও দেখা করতে হলে বাড়িতে আসতে হতো, ওইভাবে অত স্বাধীনতা ছিল না যে আমার ইচ্ছে মতো বেরিয়ে যাব। তবে ফোন টোন তো ছিলই না, ফোন টোন তো অনেক পরে বড় হয়ে হাতে পেয়েছি, তার আগে তো প্রশ্নই ওঠে না। আর এত মাধ্যমও ছিল না। আর আমি থাকতাম হচ্ছে বাটানগরে, আর যার সাথে আমার সম্পর্ক সে থাকে হচ্ছে কলকাতায়, আনোয়ারশা রোডে। এইবার আমি ভাবলাম যে এত দূরে, একমাত্র ওর সাথে আমার যোগাযোগ হতে পারতো ওই শুটিং এ এলে, তার সাথে আমার দেখা হতো, কথা হতো। এবার তখন অলরেডি আস্তে আস্তে শুনতে পাচ্ছি যে সিরিয়ালটা হয়তো এবার আস্তে আস্তে শেষ হবে, একটা গুঞ্জন তৈরি হয়েছে। এবার আমি ভাবলাম যে তাহলে তো আমি আর সম্পর্কটাকে বাঁচিয়ে
রাখতে পারবো না, মানে আমার তো যোগাযোগ আমি কি করে করব। আর আমি খুব ভালো করে জানি আমার মা তখন মেনে নেবে না, কোনো মাই মানবে না। আমার তখন 17 বছর বয়স, সামনে একটা মানে দারুণ ব্রাইট একটা ফিউচার, এত কাজের সুযোগ, কোন মা চাইবে যে এই সময় মেয়েকে বিয়ে দিয়ে দিতে? আর মানে আমার মা তো নিজে সেভাবে ক্যারিয়ার করতে পারেননি, তাই আমাকে নিয়ে সেই স্বপ্নটা দেখেছিলেন। আমারও যে স্বপ্ন ছিল না ক্যারিয়ার নিয়ে তা নয়, কিন্তু সেই সময়টা কি হয়, বয়সের একটা ইম্যাচুরিটি থাকে না বয়সের, তো আমার তখন মনে হলো যে আমাকে এক্ষুনি বিয়ে করতে হবে, তা না হলে আমি মানুষটাকে হারিয়ে ফেলবো। এবং আমি জানতাম আমার মা এটা মেনে নেবে না, এবং আমি আমার মায়ের অমতে গিয়ে বিয়েটা করে ফেলি। এবং সেই সময় মায়ের সাথে একটু দূরত্ব তৈরি হয়েছিল, তারপরে একটু সেই সময় ওই পরিবার নিয়ে আমি একটুখানি নানান রকম সমস্যার মধ্যে ছিলাম। সমস্যা মানে আমার শ্বশুরবাড়ি কিন্তু একদিকে যেমন হয়তো আমি কাজ করিনি, কিন্তু অন্যদিকে আমার শ্বশুরবাড়ি ভীষণ ভালো, মানে আমার শ্বশুর শাশুড়ি দেবতা তুল্য মানুষ, মানে এই দিকে আমার কি বলবো ভগবানের পরম আশীর্বাদ যে আমি মানে ওই বয়সে ওরকম একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, যদি মানে ঠিকঠাক বাড়ি আমি না পেতাম আমি কিন্তু থাকতে পারতাম না, বা আমার জীবনটা অন্যরকম আরো খারাপ হয়ে যেতে পারতো। কিন্তু সেই দিকটা আমার খুবই মানে ভগবানের আশীর্বাদে আমার শ্বশুর শাশুড়ি মানে সত্যি দেবতা তুল্য মানুষ, ওই দিকটায় আমি মানে খুব ভালো ছিলাম। কিন্তু কি হলো, মা এটাতে খুব আঘাত পেয়েছিল, মা খুব অসুস্থ হয়ে পড়ে, তারপরে সেই সময়টা আমিও খুব আপসেট হয়ে গিয়েছিলাম, নানানজন নানান রকম বলতো আমাকে এই নিয়ে। তখন কি হতো, তারপরে কিছু কাজ আসতো যেগুলো আউটডোরে গিয়ে সেগুলো আমি না বলে দিতাম। সেই সময়টা না মানে একদম যেটা মন দিয়ে কাজটাই করার কথা, সেই সময়টা আমি খুব একটা করতে পারিনি। তখন আমি এই পরিবার কি করলে আবার মায়ের সাথে সম্পর্ক ঠিক হবে, এই হবে, বা একটু নিজেও কাজ কম করে একটু সংসারটাই করতে চেয়েছিলাম ওই সময়টা, যার জন্য আমি কাজ থেকে একটু সরে গিয়েছিলাম, এই এক। আচ্ছা, তারপরে যেটা হলো, কিছুদিন যাওয়ার পর আমি বুঝলাম যে নানান কিছু তখন মানে মেয়েদের বিয়ের আগে তো একরকম, বিয়ের পর একরকম ছবিটা হয়। তখন আমি বুঝলাম যে এবার আমার দায়িত্ব নেওয়ার সময় এসেছে, অনেক রকমের নানান কিছু, এবং আমাকে অর্থ রোজগার করতে হবে, সেটার প্রয়োজন পড়লো। এবং সেই সময় কি হলো, আমি একটা অদ্ভুত সুযোগ পেলাম যাত্রা, যাত্রা ইন্ডাস্ট্রি থেকে আমার কাছে অফার এলো অনেকগুলো টাকার একটা, আমাকে বললো যে তুমি এই কমাস যদি যাত্রা করো তুমি এই টাকাটা পাবে। এবং সেই টাকাটা একটা ভীষণ একটা লোভনীয় অফার ছিল, যেটা হয়তো আমি তখন ওই সময়টা সিরিয়াল করলেও আমি রোজগার করতে পারতাম না, কারণ অলরেডি তখন আমি সিরিয়াল থেকে একটু হালকা ডিটাচ হয়ে গেছি। তো সেই জন্য, আর আমার সেই সময়টা প্রয়োজনও ছিল টাকাটার, তো আমি সেই সময় হ্যাঁ বলে আমি যাত্রা করতে চলে যাই। এবং সেইটা করার জন্য তখন আমি অনেক সিরিয়াল পরের দিকে এলো আমি আর করতে পারিনি, কারণ তখন এত শো থাকতো, আর সিরিয়াল দুটো কাজ তো ওইভাবে করা যাবে না, কারণ শো থাকলে শোটাই করতে হবে, আমি তখন এখানে ডেট দিতে পারবো না, তার জন্য আমি ছেড়ে দিতাম কাজগুলো। এবং ওইখানে আমার তখন এত শো হতো, এবং ওই বছর শেষে আমি অনেকগুলো টাকা পেতাম, ন্যাচারালি পরের বছরও আবার ওরকম ওখান থেকে অফার এলো, এবং আমি তখন কি হলো ওই দিকটায় ঢুকে গেলাম, এটা বাড়তে থাকে, ওই দিকটায় ঢুকে গেলাম আমি, ওই দিকটাতেই টানা। এবং তাতেও আমি মানে ভালো কাজ করেছি, ওখানেও ভালো কাজ করেছি, ভালো অর্থ রোজগার করেছি, সবই ঠিক আছে, কিন্তু এই দিকটা থেকে একটু দূরত্ব তৈরি হয়ে গেল। এবার এই করে 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 তারপরে মাঝে যে একদম করিনি তা না, করেছি, অল্প অল্প করেছি, হয়তো 4-5 মাস করেছি, করে আবার যখন শোটা বেশি চলে আসতো তখন ছেড়ে দিতাম এরম ভাবে, বা তখন হয়তো এই সিরিয়ালটা শেষও হয়ে গেছে, বা আমার ট্র্যাকটা শেষ হয়ে গেছে, বা আমি বলতাম যে আমাকে অনেক বেশি ডেটের চরিত্র দিও না, একটু কম ডেট লাগবে এরম দেখে চরিত্র দাও। তো তখন এরম ভাবে হয়েছে। তারপরে আবার এই দিদির হাত ধরেই বলতে পারো, দিদির চোখের তারা তুই বলে একটি সিরিয়াল তখন করছিলেন, সেই সময়টা আমি গিয়ে আবার দিদিকে বললাম যে আমি আপনার সাথে অনেকদিন কাজ হয়নি, আমি কাজ করতে চাই। তো তখন উনি আমাকে ওই সিরিয়ালটায় সুযোগ দিলেন, এবং সেইটাতে আবার অনেক মানুষের চোখে আমি পড়লাম যে আমি আবার কাজ করতে এসেছি। তারপর আবার অনেক অফার পেয়েছি, আবার করেওছি সেগুলো। কিন্তু ওই মাঝের ওই মাঝখানে যে জীবন যুদ্ধে তুমি জড়িয়ে গিয়েছো, সেইটা অনেকের জীবনেই আসে এই বিপর্যয়।
তো তারপরে এই যে তুমি আবার ওভারকাম করে এসেছো, এবং সব থেকে বড় কথা তোমার নামের মতোই তুমি সংসার এবং অভিনয় জীবন তুমি সাম্যতা রেখে এসেছো, সমতা রেখে এসেছো, রাখতে পেরেছো এখনো পর্যন্ত। এই যে সিরিয়ালগুলোর কথা তুমি বলছো, কিন্তু যে সিরিয়ালে তোমার যেখানটায় যে উচ্চতায় পৌঁছানোর কথা ছিল সেইটা কোথায় যেন সেইটা নড়ে গেল, মানে সেইটা হয়নি। মানে আমি যদি সেই সময়টা এইসবের মধ্যে না ঢুকে আমি যদি কাজটাই মন দিয়ে করতাম, আর সেই সময় সত্যি আমার কাছে অনেক অফার ছিল, মানে সব থেকে বড় কথা ছবির অফার ছিল, কমার্শিয়াল ছবি, ভালো ভালো পরিচালকের ছবির অফার ছিল। আমি যদি সেই দিকটায় মনোনিবেশ করতাম, আর কি হয় মানুষের বয়সটাও একটা কিন্তু বিষয়, ওই বয়সের যে চরিত্র বা ওই বয়স যে এটা সেইটা এখন তো কাজ আমি পাবো, ওই বয়সটা তো আমি আর ফিরে পাবো না। সেই বয়সটায় আমি মানে যে সুযোগ আমার কাছে এসেছিল, আমি যদি শুধুই কাজটা মন দিয়ে করতাম, আমার ধারণা যে আমার ঝুলিতে এখন আরো অনেক অনেক ভালো কাজ থাকতো, অনেক থাকতো, ভালো হতো। সেইটা একটুখানি সেইটা হয়নি, হয়েছে। তুমি আবার কাজ করতে এসেছো, নিশ্চয়ই আবার কাজ করবে তুমি এখন, মানে ফিরে এসে চোখের তারা তুই, তারপরে আর কি কি অভিনয় করলি? তারপরে অনেক করেছি, চোখের তারা তুই করেছি, তারপরে আমি যেগুলো করেছি অনেক, আমি হয়তো সব এখন পটপট মনে করে বলতে পারছি, যেগুলো মানে খুব মানুষের মনে ধরেছে সেই প্রজেক্টগুলোর নাম আমি বলছি, যেমন রানী রাসমণি, এইটা একটা অন্যতম, এইটা করেছি। তারপরে রামপ্রসাদ বলে একটি সিরিয়াল, সেইটি করেছি। তারপরে বোধিসত্ত্বের বুদ্ধি বলে একটি সিরিয়াল করেছি। দিদিরই ধুলোকণায় কিছুদিন কাজ করেছি, শ্রীময়ীতে কিছুদিন কাজ করেছি। তারপরে কোজাগরি, এই ছেলেটা ভেলভেলেটা, দিদিরই কাজ, এগুলো অনেক করেছি, ধারাবাহিক অনেক করেছো। আমি সিনেমার কথা একটু বলো। সিনেমাটা না ওই মনে থাকবে না তোমার, মনে থাকার মানে আমি করেছি, মানে আমি বলছি যে আমি সেই ওই সময় তারপরে না খুব একটা বেশি আর ওই যে একটা ধাক্কা খেয়ে গেল, মানে তার আগেই যা যা আমার ভালো ভালো কাজগুলো করেছি, তারপর তো ওই তখন তো সব না 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 বলে দিলাম। তারপর যখন আবার ফিরলাম তখন টেলিভিশনেরই যোগাযোগগুলো আসতো, টেলিভিশনের কাজই করেছি। ছবির কাজ দু একটা হয়তো এসছে, কিন্তু সেগুলো আউটডোর হতো, আর সেই সময় একটু যাওয়ার অসুবিধা, আউটডোর করার অসুবিধা ছিল বলে করা হয়নি। তারপর না খুব একটা সেইরকম ছবির অফার আমার হাতে আসেনি, যেহেতু তুমি একটু দূরত্ব তোমার মধ্যে, একটু দূরত্ব হয়ে গেছে, তৈরি হয়েছিল। তুমি এই লীনাদির সঙ্গে অনেক কাজ করেছো, অনেক দিন থেকে লীনাদি স্ক্রিপ্টে অনেক করেছো, এখনো করছো আমাদের চিরসখাতে। তোমার চরিত্রটি কিরকম বলো? চিরসখায় তো প্রথম একটু পরে এসেছো তুমি? পরে এসেছি। প্রথম দিন করে মনে হলো যে আমি খুব ভালো মেয়ে, আমার জীবনে ভালো মেয়ে মানে নর্মাল মেয়ে, ভালো বলছি না, ভালো খারাপ নিয়ে মানুষ হয়, একটি মেয়ে যার জীবনে একটা ক্রাইসিস আছে, যে একটি মানুষকে ভালোবাসতো কিন্তু সে তাকে পছন্দ করে না, এবং সে সেটা বুঝতে পেরে সে নিজেকে গুটিয়ে নেয়। তারপর তার বিয়ে হয়ে যায়, কিন্তু সে ওই ভালোবাসার মানুষটাকে মন থেকে মুছে দিতে পারেনি বলে তার সাংসারিক জীবনেও সে সুখী হতে পারে না, তার সুখী দাম্পত্য হয় না, এবং তার দাম্পত্য ভেঙে যায়। এবং সে আবার ঘটনাচক্রে তার সেই ভালোবাসার মানুষের সাথে তার দেখা হয়, এবং সে তখন চায় যে তার ভালোবাসার মানুষকে ফিরে পেতে, কিন্তু সেই মানুষটি তখনও তাকে ভালোবাসে না, তখনও সে রিফিউজই করছে। এই হচ্ছে চরিত্রটা। তো প্রথম দিকে তো যেরকম হয় নর্মাল ভালো ভালোই কথাই বলছে, এই হচ্ছে, কিন্তু পরের দিকে সিনগুলোতে একটুখানি ওই আর কি, মানে জোর করে, মানে ওকে, মানে ও বারবার রিফিউজ করছে না, এটা সেই অপমানের জায়গা থেকেও তো, মানুষের একটা অপমান জ্বালার জায়গা থেকেও তো তখন তার মনে হয় যে না, যেমন করে হোক আমাকে একে পেতেই হবে। তো সেই একটা জেদের জায়গা আমার মনে হয়েছে যে চরিত্রটা গেছে। হ্যাঁ, এবার জানি না কোন দিকে যাবে। লেখার নানা রকম বাঁক থাকে তো, হ্যাঁ, নানার এদিকে কখনো মনে হয়। আমি আরেকটা কথা বলতে চাই যে আমি খুব একটা মানে ওই সোশ্যাল মিডিয়ার মানুষ নই, মানে আমি একটু ওই আর কি, মানে এগুলো খুব একটা ভালো পারি না, তার জন্য আমার আছে একটা অ্যাকাউন্ট, ঠিক কথাই।
সেটা ওই মাঝে সাঝে খুব মনে রাখার মতো কোনো কাজ হলে তখন আমি খুব একটা অ্যাক্টিভ নই, ওই তখন হয়তো একটা দিই যে এই কাজটা আমার আসছে দেখুন। ওই বাকি যে রোজ যারা দেয় আমি সেটা পারি না আর কি, হয় না আর কি। এইবারে আমি যে খুব দেখি তাও নয়, কিন্তু একজন দুজন আমাকে বললো যে ওই তোমার ওইটা নিয়ে খুব লেখালেখি হচ্ছে, তো তখন আমি দেখলাম তো অনেক মানুষ ভালো লাগছে না তাদের, যেহেতু আমি ওই যে মানুষটাকে ভালোবাসি সে হিরো হিরোইন মানুষটা সবসময় মিল হোক, আর একজন কেউ এসে তাদের মাঝখানে ঢুকলে তাকে কখনোই ভালো লাগবে না, আমারও ভালো লাগবে না দর্শক হিসেবে, তো তাদেরও ভালো লাগছে না। এই বিষয়ে আমার কোনো অসুবিধা নেই, তো তারা লিখছে না কেন এরকম করছে না। এবার কিছু কিছু মানুষ আমি দেখছি তারা ব্যক্তিগত স্তরে গিয়ে আক্রমণ করছে, কিন্তু এইটা না মানে আমি ভুল ঠিক ধরিয়ে দেওয়ার কিছু নই, আমি বলছি যে একটা খুব মানে স্বাভাবিক জিনিস মানুষকে মনে রাখতে হবে যে যারা নেগেটিভ চরিত্র করে তারাও কিন্তু রোজগারের জন্য, কারণ এটা তো প্রফেশন, এখানে আমরা অভিনয় করে অভিনয়ের বদলে আমরা অর্থ পাই, সেই দিয়ে আমার পরিবার চলে, আমার সন্তান বাড়ির বড়রা প্রত্যেকের পরিবার চলে, তো সে তো অর্থের জন্য কাজটা করতে, সেই এটা তার কাজ, তারা ওই রকম যে তাদের। আমি তোমাকে একটা কথা বলবো, একটা উপদেশের মতো হয়তো শোনাবে, কথাটা হচ্ছে তুমি যদি দর্শকের মনে একটা রাগ তৈরি করতে পারো তাহলে তুমি বুঝবে যে তোমার চরিত্রটি হচ্ছে। কিন্তু কি হয় এক এক সময় আক্রমণগুলো যখন ব্যক্তিগত সেইটা করলে খারাপ লাগে, আমার হয়তো অত খারাপ লাগে না, কারণ আমি অনেকটা দিন এখানে কাটিয়ে এসেছি, আমি জানি যে আমি আমার কাজ অভিনয়টা করতে গেছি, আমি সেটা সত্যি মতো করতে পেরেছি, তাই জন্য মানুষ রেগে যাচ্ছে, রিঅ্যাক্ট করছে। কিন্তু কি হচ্ছে ধরুন আমার পরিবারের কেউ হয়তো, আমার মা হয়তো দেখছে, তার তো খারাপ লাগছে যে তার মন খারাপ হচ্ছে, মেয়েকে এরকম ভাবে বলছে। আমি আমার জন্য বলছিও না, আমি বলছি আমার মতন যারা যারা নেগেটিভ চরিত্রে করে, মানুষকে কোথাও একটু এটাও বুঝতে হবে যে সে এটা তার অভিনয়, আমি তার অভিনয়টা নিয়ে নিশ্চয়ই বলবো, ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, বা সে যে চরিত্রটা করছে সেইটা নিয়ে কথা বলবো, কিন্তু মানুষ ব্যক্তি মানুষটাকে নিয়ে বলাটা ঠিক নয়, এটা মনে রাখতে হবে। সে তারাও কিন্তু কারুর মেয়ে, তারাও কিন্তু কারুর স্ত্রী, তারাও কারুর বোন, তারা কিন্তু ওই মানুষটা নয়, তারা ওই চরিত্রটা অভিনয় করছে, তার মানে কিন্তু সে বাজে মানুষ নয়, সে হতেই পারে খারাপ চরিত্রে অভিনয় করছে কিন্তু মানুষ হিসেবে সে অত্যন্ত ভালো মানুষ। আবার যারা হয়তো খুব পজিটিভ চরিত্রে অভিনয় করে, যেটা আমি এতদিন করেছি, কিন্তু মানুষ হিসেবে হয়তো আপনারা ভাবছেন বা এরা পজিটিভ করে খুব ভালো, কিন্তু আপনি তো তার বাড়ি গিয়ে দেখতে যাচ্ছেন না যে সে কি করে, আপনি হয়তো বাড়ি গিয়ে জানতে পারলেন সে মানুষ হিসেবে অত্যন্ত খারাপ। সুতরাং সে মানুষ, ব্যক্তি মানুষ কিরকম সেটা কিন্তু সে কোন চরিত্রে অভিনয় করছে সেটা দিয়ে কিছু নির্ভর করে না। সুতরাং আপনারা যখন বলবেন তখন চরিত্রটা নিয়ে নিশ্চয়ই আপনারা বলবেন, তার অভিনয় নিয়ে বলবেন, কিন্তু তার সাথে কিন্তু ব্যক্তি মানুষ গুলিয়ে ফেলবেন না, কেন কি তারাও তো কারোর মা বোন, তাদের পরিবারেরও কেউ না কেউ হয়তো ওই পোস্টগুলো ওই লেখাগুলো পড়ে, তাদের কিন্তু একটু মন খারাপ হয়, এটাও আপনাদের বলার আগে মনে রাখতে হবে। চরিত্রে অভিনয় করছো তোমাকে তার খোলসটার ভেতর ঢুকে যেতে হচ্ছে, সে 2 ঘন্টা কি 2.5 ঘন্টা কি 3 ঘন্টা। এবার মজার জিনিস কি জানো দাদা, আমি যতদিন অভিনয় করেছি, আমি যত চরিত্র করেছি তার মধ্যে যদি আমি বিচার করি, আমি কম করেছি নেগেটিভ চরিত্র, বেশি করেছি পজিটিভ। ওইভাবেই লোকে তোমাকে অ্যাকসেপ্ট করেছে। কেন কি আমার এটা একটা মুশকিল কি, আমার মুখটা যেহেতু সবাই বলে যে আমার মুখটা নাকি একটু ইনোসেন্ট, আমার মুখে নেগেটিভ মানাবে না, আমার মুখে ওই মানে দুষ্টুমে এই জিনিসটা ভাবটা অভিনয় দিয়ে করলাম সেটা আলাদা, কিন্তু ওই জিনিসটা ন্যাচারালি আসবে না, আমার মুখে বেশি পজিটিভটাই যায়, এবং যার জন্য আমি সব মানে বেশিরভাগ অফার শুধু পজিটিভ চরিত্রের পেতাম, শুধু পজিটিভ চরিত্রের, এবং আমাকে কাজ করতে হবে রোজগারের জন্য, আমি তার জন্য বেশিরভাগ পজিটিভ চরিত্রই করেছি, হাতে গোনা কয়েকটা নেগেটিভ চরিত্র করেছি, হাতে গোনা, এবং তার জন্য আমার কখনো কখনো বিরক্তিও লাগতো, আমার মনে হতো যে একটা সময় না ওই শুধু পজিটিভ করে করে আমি বিরক্ত হয়ে যাচ্ছি, আর ভালো লাগছে না, ওই একই খালি কান্না, ওই একই শুধু ভালো ভালো কথা বলা, একই রকম একঘেয়েমি লাগছিল। আমার মনে হচ্ছিল যে আমি একটু কমেডি চরিত্র করতে চাই, আমি একটু নেগেটিভ করতে চাই, তাহলে আমার ভালো লাগবে, কারণ আমি যেটা নই, আমাকে দেখতে ওটা নয়, আমি ওটা নই, সেইটা আমাকে করতে হবে, ওটা অনেক বেশি চ্যালেঞ্জ আমার কাছে, সেই অভিনয়টা করতে পারে, কারণ আমাকে দেখতে তো মোটেও আমার লাগছে না, অথচ আমাকে সেইটা বিশ্বাসযোগ্য, সেটা অনেক বেশি চ্যালেঞ্জ, বা একটু একটু আমার
মানে কি বলবো, একটু আলাদাও হলো না, ওই একরকম করে করে আমার আর ভালোও লাগছিল না। আমি চাইছিলাম মনে প্রাণে যে আমি একটা নেগেটিভ পাই, একটা কমেডি ক্যারেক্টার পাই, কিন্তু আমি পেতামই না। আমার এমন দুর্ভাগ্য, আমি বলেওছি যে আমাকে প্লিজ একটা নেগেটিভ দিও না। বলছে না, তোমার যা মুখ না যাবে না, তোমাকে পজিটিভ, খালি পজিটিভ পাই। আমার খুব রাগ হতো, না কেন আমি পাচ্ছি না, একটা নেগেটিভ পেলে খুব ভালো হয়, একটু অন্যরকম। কিন্তু মানে আমি করেওছি কম, ওই জন্য হাতে গোনা কয়েকটা নেগেটিভ করেছি, কিন্তু ওই নেগেটিভ করলে এই যে মুশকিল, মানে একদিকে ভালো লাগছে, মানুষ রিঅ্যাক্ট করছে, কিন্তু ওই পার্সোনাল অ্যাটাক করলে তখন আবার সেটা খারাপ লাগতেই পারে। এখন দেখা যাক এটা কোন দিকে যাবে। তুমি এতদিন যা চেয়েছো যে নেগেটিভ করলে ভালো হয়, হয়তো তোমার সেই অভিনয়ের একটা বৈচিত্র্য এখানটায় লক্ষ্য। হ্যাঁ, মানে সব কাজেরই তো একটা বৈচিত্র্য। হ্যাঁ, নিশ্চয়ই, একটা শিল্পী হিসেবে সব রকম যত করব তত তো আমি নিজেকে সমৃদ্ধ করতে পারবো। না একটা জায়গায় আমি এইটাই পারি, সেইটার মধ্যে সীমাবদ্ধ হয়ে থাকতে হবে। আমি যত মানে বিভিন্ন রকম করব, তত তো আমার নিজেকে মানে আরো আমিও তৈরি হতে পারবো। শেষ প্রশ্ন করব তোমাকে, যাত্রার অভিজ্ঞতা কেমন তোমার? খুব ভালো। ওখানে ওটা একটা আলাদা ইন্ডাস্ট্রি, আমাদের ইন্ডাস্ট্রির মতো তো এত ওখানে কি বলবো প্রচারের আলো পৌঁছয় না। মানুষ মানে বিশেষ করে শহরের মানুষ, শহরে যেহেতু হয় কম, শহরের মানুষ জানে কম ওই মাধ্যমটা সম্পর্কে, গ্রামের মানুষরা জানে, কারণ গ্রামে এটা হয় বলে। ওটা একটা সম্পূর্ণ আলাদা মাধ্যম, তার একটা আলাদা চলাফেরা, তার একটা আলাদা জীবন আছে, তার একটা আলাদা কি বলবো জার্নি আছে। কিন্তু আমার দৃষ্টিভঙ্গিতে বা আমার চোখে সেটাও কিন্তু একটা খুব সুন্দর মিডিয়া, খুব সুন্দর মাধ্যম। এবং সেখানকার কি বলবো, সেখানকার যারা কলা কুশলী বা যাদের সাথে কাজ করেছি আমি, তাদের কাছ থেকেও ভীষণ ভালোবাসা পেয়েছি, আন্তরিকতা পেয়েছি, দর্শকদের কাছ থেকে, কারণ ওটা তো একদম লাইভ, সামনে মানুষ বসে আছে, আমি যা করছি ভালো লাগছে, সাথে সাথে হাততালি দিয়ে উঠছে, তো আমি একটু মানে বুস্ট আপ হয়ে যাচ্ছে, ও ভাল লাগছে, সিনটা ভাল লাগছে। এবার পরের দিন ওই সিনটাই হয়তো ওই জায়গাটা হাততালি পেয়েছে, আমার একটা এক্সপেকটেশন যে আমি এখানটা হাততালি পাবো, হয়তো দিল না, তখন মনটা খুঁতখুত করে, তাহলে কি আমি ঠিক করে করতে পারলাম না অভিনয়টা? এটা নিজের সাথে একটা নিজের চ্যালেঞ্জ, যে না পরে তখন আবার পরের দিন মনে হলো যে না এই জায়গাটা আরেকটু ভালো করে করতে হবে, আমাকে হাততালিটা আমাকে পেতেই হবে। হ্যাঁ, আবার যেখানটায় হয়তো ভালো লাগলো না কোনো একটা সেটাও ওরা খুব সহজভাবে মুখের ওপর বলে দেয় যে এই জায়গাটা কিন্তু আরেকটু ভালো হতে পারতো। হ্যাঁ, তো এটাও কিন্তু একটা যাত্রার কিছু কিছু পজিটিভ দিক আছে। যেমন প্রথম কথা হচ্ছে যে কোনো অভিনয়ে তোমার প্রথম হচ্ছে তুমি সামনাসামনি রিয়াকশন পাচ্ছ। হ্যাঁ, এই যে তুমি হাততালির কথা বললে, হ্যাঁ, কিংবা খারাপ লাগলে হো হো করবে, ধুর ধুর করবে, এরকম সেটাও যেমন আছে। আবার সামনেই বলে যায় যে আপনি খুব ভালো করেছেন আর উনি খুব খারাপ করেছেন, মানে কারণ ওদের কিছু তো যায় আসে না। এটা না ভালো হিসেবেই দেখা ভালো। কেন কি, আমি ধরো আমার কারোর কোনো কাজটা ভালো লাগলো না, কিন্তু আমি তাকে বললাম ভালো লাগলো, আমি তো সেই মানুষটার সাথে ঠিক করলাম না, আমি হয়তো তার ওপর আমি তার কাছে ভালো থাকলাম, তা আসলে তার ক্ষতি করলাম। আমি যদি তার সত্যি প্রকৃত হিতাকাঙ্ক্ষী হই, আমি তাকে সত্যিটাই বলবো, তার হয়তো সাময়িক খারাপ লাগবে, কিন্তু পরে সে ভেবে দেখবে যে কেন কথাটা বললো, বা সে নিজেকে ওই জায়গাটা ঠিক করবে, তাতে তো তারই ভালো হবে। সে তো নিজেকে আরেকটু সেই যেই জায়গাগুলো তার খামতি আছে, সে যদি নিজেকে ঠিক করে নিতে পারে, তাহলে তো একদিন সে সেই জায়গাটার দিক থেকেও মানুষের মন জয় করে নেবে। নিশ্চয়ই নিশ্চয়ই। সমতা, ধন্যবাদ তোমাকে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। পরে আবার সময় হলে তুমি নিশ্চয়ই আসবে আমাদের। একটু এইটা বলে শেষ করো যে তোমার কেমন লাগলো। আমার খুব ভালো লাগলো নোয়ার আড্ডা। আমি এর আগে একবার দুবার দেখেওছি। আমি নোয়াতে এসেছি, আমি নোয়াতে এসেছি কারণ এখানের খাবার খুবই টেস্টি, তো আমি এখানে এসে খেয়েওছি। এখানে খুব ভালো ভালো কালেকশনস আছে, সেগুলো দেখেওছি। কিন্তু নোয়ার আড্ডাতে পার্টিসিপেট করা হয়নি, কিন্তু নোয়ার আড্ডাটা যে চলে সব এপিসোড হয়তো
হয়তো আমি দেখিনি, কিন্তু একটা দুটো এপিসোড আমি দেখেছি, আমার খুব খুব ভালো লাগতো। আজ আমি নিজে এলাম, নিজে এসে খুব সুন্দর একটা সময় কাটলো, আর ভবিষ্যতে আবারও এরকম সুন্দর সময় কাটানোর ইচ্ছে রইল। হ্যাঁ, আপনাদের শুধু বলবো যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাহলে এই যে সমতার মতো অভিনেত্রী বা অভিনেতা যারা আসেন তাদের নিয়ে আমরা আরও বেশি অনুষ্ঠান করতে পারবো। আজকের মতো সকলকে প্রণাম জানাই, ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।